আমাদের শরীরের প্রতিটা কোষের ভেতরেই আছে জীবনের মূল নীল নকশা, ডিএনএ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই নীল নকশা কিভাবে নিজের একটা নিখুঁত কপি তৈরি করে? এই কপির উপর ভিত্তি করেই কিন্তু জীবন টিকে থাকে, বড় হয় আর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ে। আজ আমরা সেই অবিশ্বাস্য গল্পের গভীরে যাব, দেখব কিভাবে এই অসাধারণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো আজকের এই যাত্রায় আমরা কি দেখব? প্রথমে বুঝব কেন এই কপির দরকার হয়। তারপর দেখব এই বিশাল কাজের জন্য ডিএনএ নিজেকে কিভাবে প্রস্তুত করে। এরপর পরিচয় হবে সেই মূল কারিগরদের সাথে, মানে এনজাইমগুলোর সাথে, যারাই কাজটা করে। আর সবশেষে আমরা দেখব কিভাবে পুরো প্রক্রিয়াটা মিলে জীবনের মূল ভিত্তিটা তৈরি করে। চলুন শুরু করা যাক। ব্যাপারটা শুরু হয় ঠিক তখন যখন একটা কোষ থেকে দুটো নতুন কোষ তৈরি হওয়ার সময় আসে। একবার ভাবুন, যদি মূল কোষের নির্দেশনার বইটা, মানে ডিএনএ, কপি না করেই দুটো কোষ তৈরি হয়ে যেত, তাহলে তো একটা কোষ খালি হাতে জন্মাতো। তাই এটা নিশ্চিত করতে হয় যে দুটো নতুন কোষেই যেন জীবনের সম্পূর্ণ নির্দেশিকাটা থাকে। আর সেজন্যই মূল ডিএনএর একটা হুবহু কপি বানানো এত জরুরি। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু জীবনের অন্যতম জটিল একটা প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে আছে। এই সমস্যার সমাধানই হল ডিএনএ রেপ্লিকেশন, বা ডিএনএর নিজের কপি তৈরির এই জাদুকরী প্রক্রিয়া। সহজ কথায় বলতে গেলে ডিএনএ রেপ্লিকেশন হলো এমন একটা প্রসেস যা গ্যারান্টি দেয় যে প্রত্যেকটা নতুন কোষ তার জেনেটিক কোডের একটা সম্পূর্ণ আর নিখুঁত কপি পাবে। আর এই অসাধারণ ঘটনাটা ঘটে কোষের জীবনচক্রের একটা নির্দিষ্ট ধাপে, যেটাকে বলা হয় এস বা সিনথেসিস ফেজ। আর জানেন কি, এই পুরো প্রক্রিয়াটার সবচেয়ে মজার ব্যাপার কি? এটা সেমি কনজারভেটিভ, মানে হলো যখন নতুন দুটো ডিএনএ অণু তৈরি হয় তখন প্রত্যেকটার মধ্যে একটা স্ট্র্যান্ড থাকে পুরনো, মানে মূল ডিএনএ থেকে আসা, আর অন্য স্ট্র্যান্ডটা হয় একদম নতুন। এটা অনেকটা পুরনো আর নতুনের এক পারফেক্ট মিশ্রণ, যা তথ্যের নির্ভুলতা একেবারে নিশ্চিত করে। আচ্ছা, এবার তাহলে আসল কাজে আসা যাক। তবে যে কোনো বড় নির্মাণ কাজ শুরুর আগে তো জায়গাটা প্রস্তুত করতে হয়, তাই না? ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রেও ঠিক তাই। এক দল বিশেষজ্ঞ এনজাইম এসে প্রথমে কাজের জন্য পুরো এলাকাটা প্রস্তুত করে নেয়। এখানে একটা দক্ষ টিম কাজ করে। সবার প্রথমে আসে হেলিকেজ নামের এনজাইমটা, যেটা একটা জিপারের মতো ডিএনএর দুটো স্ট্র্যান্ডকে খুলে আলাদা করে দেয়। এরপরই চলে আসে এসএসবি প্রোটিন, যারা পাহারাদারের মতো দুটো স্ট্র্যান্ডকে ধরে রাখে যাতে ওরা আবার জোড়া লেগে না যায়। আর পুরো এই খোলার প্রক্রিয়ায় যাতে অতিরিক্ত প্যাচ লেগে ডিএনএ ছিঁড়ে না যায় সেটা নিশ্চিত করে টোপো আইসোমারেজ। কি অসাধারণ একটা টিমওয়ার্ক, তাই না? তো আমাদের কাজের জায়গা একদম রেডি। এবার তাহলে পরিচয় করিয়ে দিই আমাদের গল্পের হিরোর সাথে, সেই এনজাইম যে কিনা নতুন ডিএনএ বানানোর আসল কাজটা করবে। কিন্তু একটা সমস্যা আছে, আমাদের এই প্রধান নির্মাতা সে একদম শূন্য থেকে কাজ শুরু করতে পারে না। ওর কাজ শুরু করার জন্য একটা ছোট স্টার্টিং ব্লক বা সূচনা বিন্দু লাগে। ঠিক এই সময়ে প্রাইমেজ নামের আরেকজন কর্মী এসে আরএনএ দিয়ে ছোট্ট একটা প্রাইমার তৈরি করে দেয়, যেখান থেকে মূল কাজটা শুরু হতে পারে। আর এই প্রধান নির্মাতার নাম হল ডিএনএ পলিমারেজ 3। ও পুরনো স্ট্র্যান্ডটাকে একটা ছাঁচ হিসেবে ব্যবহার করে, আর সেটার সাথে মিলিয়ে সতরিক নিউক্লিওটাইডগুলো, মানে ডিএনএর ব্লকগুলো, একের পর এক জুড়ে দিয়ে নতুন স্ট্র্যান্ড বানাতে থাকে। কিন্তু ওর একটা বড় সীমাবদ্ধতা আছে। ভাবুন তো একটা একমুখী রাস্তার কথা, যেখানে গাড়ি শুধু একদিকেই যেতে পারে। ডিএনএ পলিমারেজ 3ও ঠিক সেরকম। ও শুধু 5 প্রাইম থেকে 3 প্রাইম নামের একটা নির্দিষ্ট দিকেই ব্লক জুড়তে পারে, উল্টো দিকে পারে না। আর ঠিক এই একমুখী স্বভাবের কারণেই পুরো ব্যাপারটা এবার বেশ জটিল আর ইন্টারেস্টিং হয়ে ওঠে। যেহেতু ডিএনএর দুটো পুরনো স্ট্র্যান্ড একে অপরের উল্টো দিকে থাকে, তাই দুটোকে একই রকমভাবে কপি করা যায় না। দুটোকে কপি করতে হয় দুটো ভিন্ন পদ্ধতিতে। একটা স্ট্র্যান্ড, যেটাকে আমরা বলি লিডিং স্ট্র্যান্ড, সেটা খুব মসৃণভাবে আর একটানা তৈরি হতে থাকে। ডিএনএর জিপারটা যেদিকে খুলছে ও সেদিকেই এগিয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু অন্য স্ট্র্যান্ডটার, মানে ল্যাগিং স্ট্র্যান্ডের কপাল অতটা ভালো না। ওকে কাজ করতে হয় উল্টো দিকে, ছোট ছোট খণ্ডে। ওকে বারবার পিছিয়ে এসে নতুন করে একটুখানি কাজ করতে হয়, তারপর আবার পিছিয়ে আসতে হয়। ব্যাপারটা অনেকটা সেলাই করার মতো।
এই যে ল্যাগিং স্ট্র্যান্ডে ছোট ছোট টুকরোগুলো তৈরি হলো, এগুলোর একটা দারুণ নাম আছে, ওকাজাকি ফ্র্যাগমেন্টস। এই টুকরোগুলোকে পরে একসাথে জোড়া লাগিয়ে একটা সম্পূর্ণ স্ট্র্যান্ড তৈরি করা হয়। তো মূল নির্মাণের কাজ তো প্রায় শেষ, কিন্তু কাজ কি এখানেই শেষ? না, এখন আসবে ফিনিশিং টাচ আর কোয়ালিটি চেকের পালা। মানে এখন আসবে পরিচ্ছন্নতা আর মান নিয়ন্ত্রণকারী দল। এই দলে আছে ডিএনএ পলিমারেজ 1, যে প্রথমে এসে আরএনএ প্রাইমারগুলোকে, মানে সেই স্টার্টিং ব্লকগুলোকে সরিয়ে দেয় আর সেই ফাঁকা জায়গাগুলো সঠিক ডিএনএ দিয়ে ভরে দেয়। এরপর আসে ডিএনএ লাইগেজ নামের এনজাইমটা। ওর কাজ হলো সুপারগ্লুয়ের মতো। ও ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলোর মাঝের সব ফাঁক বন্ধ করে দিয়ে একটা নিখুঁত আর অখণ্ড স্ট্র্যান্ড তৈরি করে। কিন্তু সবকিছুর পরেও এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপারটা হলো এর নিজস্ব প্রুফ রিডিং ক্ষমতা। ডিএনএ পলিমারেজ যখন নতুন স্ট্র্যান্ড তৈরি করে, তখন ও নিজেই নিজের কাজ দ্বিতীয়বার চেক করে। যদি দেখে যে কোথাও ভুল ব্লক বসে গেছে, ও সাথে সাথে সেটাকে সরিয়ে সঠিকটা বসিয়ে দেয়। এই অসাধারণ নির্ভুলতাই আমাদের জেনেটিক কোডকে সুরক্ষিত রাখে। এই প্রুফ রিডিং ক্ষমতার জন্য ডিএনএ অ্যাপ্লিকেশনে ভুলের হার কত কম জানেন? প্রতি প্রায় 1 কোটি নিউক্লিওটাইড যোগ করার পর মাত্র একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ভাবা যায় কতটা নিখুঁত এই সিস্টেম? তো আমরা পুরো প্রক্রিয়াটা ঘুরে দেখলাম। এখন চলুন একটু পিছিয়ে এসে দেখি এই বিশাল কর্মযজ্ঞের শেষটা কি দাঁড়ালো আর এর গুরুত্বটাই বা কতখানি। এই যে দেখুন, আমাদের সেই মলিকিউলার কনস্ট্রাকশন টিমের সব সদস্য আর তাদের কাজ, হেলিকেজ থেকে শুরু করে লাইগেজ পর্যন্ত প্রত্যেকেই একটা পারফেক্ট অর্কেস্ট্রার মতো কাজ করে। আর ওদের এই সমন্বয়ের ফলেই জীবনের নীল নকশা এত নির্ভুলভাবে কপি করা সম্ভব হয়। আর এই গোটা অর্কেস্ট্রার শেষ নীতিটা কি? দুটো একদম নতুন, নিখুঁত আর হুবহু একই রকম ডিএনএ অণু। এভাবেই একটা কোষ থেকে দুটো, দুটো থেকে চারটে, এভাবে কোষ বিভাজন চলতে থাকে। আর জীবনের জিনগত তথ্য প্রজন্ম থেকে প্রজন্মে অক্ষতভাবে স্থানান্তরিত হয়। সব শেষে একটা কথাই ভাবার মতো, জীবনের এই যে এত জটিল, সূক্ষ্ম আর প্রায় নিখুঁত একটা প্রক্রিয়া, এটা যদি না থাকত, তাহলে বৃদ্ধি, প্রজনন, বংশগতি, এক কথায় জীবন, তা কি আদৌ আজকের মতো করে সম্ভব হতো? এটা সত্যিই এক বিস্ময়।